বেরিয়ে পড়লাম জিম করবেটের উদ্দেশ্যে। কলকাতা থেকে ইন্ডিগোর একটা ডিরেক্ট ফ্লাইটে চলে গেলাম দেহরাদুন। দিল্লি থেকেও যাওয়া যেত। দিল্লি থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 250 কিলোমিটার মতো। সেখানে দেহরাদুনের ডিস্টেন্সটা একটু কম হলেও সময় কিন্তু একই লাগে, প্রায় 5 ঘন্টা। দুপুর 1টা নাগাদ আমাদের প্রি বুকড ক্যাব আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করতে চলে আসে। তারপর হরিদ্বার হয়ে আমরা সোজা চলে গেলাম জিম করবেটের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে। আর ঠিক সেই কারণেই আমরা দিকালা ফরেস্ট রেস্ট হাউস না বুক করে ঠিক ফরেস্টের বাইরে টিআরএইচ মোহন বলে কেএমভিএন এর একটা গেস্ট হাউস আছে, সেটা বুক করি। ঠিক কিভাবে বুক করবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখানে বেশ কিছু কটেজ ছিল। আমরা একটা 4 বেডেড কটেজ নিয়েছিলাম, যেখানে 2টো অ্যাডজেসেন্ট রুম ছিল উইথ 2 বাথরুমস। যাওয়ার সাথে সাথে আমরা আর্লি ডিনার করে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন সকালে আমাদের চেক আউট করে যেতে হবে তো দিকালা ফরেস্ট রেস্ট হাউস। এই টিআরএইচ মোহনটা একদম ধানগিরি গেটের কাছে, যেটা কিনা দিকালার এন্ট্রি পয়েন্ট। এর আগে টিআরএইচ মোহনের কিছু ভিডিও দেখেছি, সেখানে নাকি বাঘ একদম হোটেলের পাশে চলে আসে, সেইটা দেখেই এটা বুক করা। ওভারঅল টিআরএইচ মোহনের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। আমি সাজেস্ট করব যারা জঙ্গলের মধ্যে মানে দিকালা এফআরএইচে বুকিং না পান, তারা কিন্তু টিআরএইচ মোহন বুকিং করে অনায়াসেই থাকতে পারেন। দিকালা এফআরএইচে যারা থাকে তারাই একমাত্র জিপ সাফারিতে দিকালা জোনটা ঘুরে দেখতে পারে। আর এমনি ট্যুরিস্টদের জন্য ঘুরে দেখার জন্য আছে ক্যান্টারের ব্যবস্থা। আর রামনগর এরিয়া থেকে পিক আপ অ্যান্ড ড্রপ জিপ সাফারির মধ্যে ইনক্লুডেড থাকে। তো সকাল সকাল মিস্টার প্রকাশ সতী, যে আমাদের জিপ ড্রাইভার কাম গাইড, সে পিক আপ করতে চলে আসে। ঠিক ধানগিরি গেটের কাছেই জিম করবেট ইন্টারপ্রিটেশন সেন্টার। 100 টাকা করে টিকিট। সেখানে জিম করবেটে যে সমস্ত অ্যানিমালস দেখতে পাওয়া যায় তাদের প্রত্যেকের রেপ্লিকা বানানো ছিল। সেখানে তাদের ভয়েস ক্যাপচার করা ছিল। লাঙ্গুর, এটা জ্যাকেল, এটা barking deer. That's a leopard. This is sambar deer. Spotted deer. এখানে crocodile টা দেখেছিস? হ্যাঁ, ওখানে ঢোকাবে না। ঘড়িয়াল। I'll ask questions, okay? What are all animals are here? আরো আছে এরকম জায়গা। That is greater flameback. তুমি হাত করে দিচ্ছি। পাচ্ছি। ও পাচ্ছ। ওপরে ওঠে না। অ্যাজ ইফ যাওয়ার আগে জঙ্গল সম্পর্কে জেনে যাওয়া, এটাই তার মূল উদ্দেশ্য। তো আমার মনে হয় ইন্টারপ্রিটেশন সেন্টারটা মিস করবেন না। কিরম? এফআরএইচের ভিতরে বুকিং থাকলে চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়া যায়। আমাদের আগে থেকে যে বুকিং পারমিট ছিল সেগুলো গেটে চেক করা হলো। আর একটা জিপ একটা রুমের জন্য অ্যালোকেট করা থাকে। आपका सरबुली सब जगह में कैंटीन से। এত সুন্দর জঙ্গল আমি সত্যি আগে কোনোদিনও দেখিনি। উঁচু উঁচু গাছ, চারিদিকে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। পথে কিছু এফআরএইচও দেখতে পাই, লাইক সুলতান, সারাবদুলি। অ্যাকচুয়ালি পুরো দিকালা জোনের মধ্যে মোট 5টা থেকে 6টা এফআরএইচ আছে। তাদের মধ্যে বেস্ট কিন্তু দিকালা, মেইন দিকালা এফআরএইচ। না বানাবে এই বলে না। ধানগিরি গেট থেকে দিকালা এফআরএইচ ইটসেলফ একটা সাফারি। ডিস্টেন্স 30 কিলোমিটার, আর আমাদের পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। এবার বলি দিকালা ফরেস্ট রেস্ট হাউসটা কী করে বুক করবেন।
ওটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ব্যাপার আর একটু লাকের ব্যাপারও বটে। অনলাইনে জিম করবেট ট্রাভেল গাইড বলে একটা লিঙ্ক খুঁজে পাই। সেখানে যোগাযোগ করার পর সানিয়া নামে একটি মেয়ের সাথে আলাপ হয়। আর এই জিম করবেট ট্রাভেল গাইডের সানিয়ার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপডেট করে দিচ্ছি। তখন দুপুর 1:30 আর 2টো থেকে আবার ইভিনিং সাফারি স্টার্ট হবে। তো কোনো রকমে ব্যাগপত্র রেখে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেললাম। নোটিস করলাম দূরে এক পাল হাতি দাঁড়িয়ে আছে। আমরা ওই 2:20 নাগাদ ইভিনিং সাফারির জন্য জিপে উঠে বসলাম। ততক্ষণে বাকি সমস্ত জিপ বেরিয়ে গেছে সাফারির উদ্দেশ্যে। সবে মাত্র এফআরএইচ থেকে বেরিয়েছি, তখন ক্যামেরাও হাতে তুলতে পারিনি। হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে, ম্যাডাম সামনে দেখিয়ে টাইগার। সত্যি তাই, সামনে একটা বিশাল আকার মেল টাইগার, একদম আনএক্সপেক্টেড, জাস্ট থিকাল এফআরএইচের বাইরে। জঙ্গলের কোণা থেকে বেরোলো, আস্তে আস্তে ও নিজের তালে হাঁটতে হাঁটতে রাস্তা ধরে আমাদের দিকে এগোতে থাকলো। ড্রাইভার দেখলাম বেশ ভয়ে পেল, সাথে আমরাও। সেই মুহূর্তে কীরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। ফার্স্ট টাইম নিজের চোখে খোলা জঙ্গলে টাইগার দেখলাম, তাও আবার মেল টাইগার, যেটা সাইটিং ভেরি রেয়ার। তারপর আমাদের গাড়িটা পিছোতে থাকলো আর টাইগারটা ক্রমাগত আমাদের দিকে এগিয়ে আসলো। লাকিলি ওখানে আর কোনো জিপ ছিল না, একমাত্র আমাদের জিপ। আমরা মনের সুখে বাঘকে দেখতে থাকলাম। ভিতরে ঢুকে যাচ্ছিল, ওখানটা ঢুকে যা। আমাদের ড্রাইভার ভীষণ এক্সপিরিয়েন্স ছিল। সেই সাথে সাথে বলল, আচ্ছা বাঘটা এই দিকে জঙ্গলে ঢুকেছে, নিশ্চয়ই ওই দিক থেকে বেরোবে। সাথে সাথে জিপ ঘুরিয়ে আমরা ওই জঙ্গলটার অন্য দিকে চলে গেলাম। ঠিক তাই, খানিকক্ষণ ওয়েট করার পর যথারীতি সেই বাঘটি আবার বেরোলো। তার খানিকক্ষণ পরে হঠাৎ করে একটা জিপ চলে এলো। যেইমাত্র জিপটা এলো, টাইগারটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। দূরে বাঘটা আস্তে আস্তে চলে গেল জঙ্গলের ভিতরে। যত দূর চোখ যায় বাঘটাকে আমরা দেখতে থাকলাম। আর লাকিলি মাত্র 2টো জিপই আমরা সবাই দেখতে পেলাম। বাকি সব জিপ অন্যদিকে চলে গেছে, যেখানে নাকি বেশ ভালো বাঘের সাইটিং হচ্ছে। আমাদের ড্রাইভার কাম গাইড মিস্টার প্রকাশ সতী ভীষণ এক্সপিরিয়েন্সড অ্যাকশন গাইড। আমি ওনার নাম্বারটাও এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিরেক্টলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি আমাদেরকে বললেন, ম্যাডাম ভালো করে শক্ত করে আপনারা ধরে বসুন। তারপর ওই জঙ্গলের রাস্তায় হু হু করে গাড়িটাকে উনি ড্রাইভ করে নিয়ে গেলেন। উনি বললেন, ম্যাডাম জাস্ট পকড় কে রাখিয়ে, আপকো और টাইগার দিখানা হ্যায়। গিয়ে দেখি অনেকগুলো জিপ ওখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে কোনো সাইটিং হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর ওখানকার ফেমাস টাইগার পারওয়ালি, তার 3টে ছানা আস্তে আস্তে জঙ্গল থেকে বেরোতে শুরু করলো। একসাথে 3খানা টাইগার জাস্ট আমাদের জিপের সামনে। আর জিপগুলো এতটাই সামনে ছিল, সবাই ভয় বলছে পিছন, গাড়ি পিছন, জিপ পিছন। আফটার অল ওরা তো জঙ্গলের বাঘ। गाड़ी आगे ले लो या गाड़ी आगे लो यार, बल्कि भाई गाड़ी आगे बोलो। একটা রোমহর্ষক মুহূর্ত। বাঘগুলো ঠিক পাশে চলে এসছে, ডান দিকে বাঁ দিকে, যেদিকে দেখছি সেদিকেই বাঘ। আর প্রত্যেকটা মানুষ ভয় ভীত। ড্রাইভাররা গাড়ি এগোতে বলছে। মানে পুরো ব্যাপারটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। সন্ধ্যা ঘনিয়ে এলো, তখনও কিন্তু আমাদের ড্রাইভার আশা ছাড়েনি। আবার জঙ্গলের অন্যদিকে দাঁড়িয়ে রইলাম বাঘের প্রতীক্ষায়। ওদিক দিয়ে টাইগার আসবে। এপাশে দেখছিলাম, দেখলাম এপাশ থেকে কল আসছে, এপাশে দেখছি ওই জন্য। এখান থেকে আসবে।
ক্রমাগত কলস, ডিয়ার, মাংকি, মাঝখানে আমাদের ছোট্ট স্ন্যাক্স। বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু পারওয়ালি আর তার ছানারা কেউই বেরোলো না জঙ্গল থেকে। তখন আমরা ডিসিশন নিলাম আজকের জন্য যথেষ্ট। জিম করবেটের প্রথম টাইগার সাফারিতেই 4খানা বাঘ দেখলাম। দেখে মনের আনন্দে আমরা দিকালা এফআরএইচে ব্যাক করলাম। সন্ধেবেলা ফিরে দেখি দূরে তখনও হাতির পালটা দেখা যাচ্ছে। রাত্রিবেলা ডিনারের পর পুরো ক্যাম্পাসটা পায়ে হেঁটে দেখলাম পুরো চারিদিকেই ইলেকট্রিক ফেন্সিং করা, কিন্তু কোথাও থেকে বেশ কটা হরিণ ক্যাম্পাসের মধ্যে দেখতে পেলাম। দিনটা ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। কনকনে ঠান্ডায় আমরা ভোর 6টার সময় বেরিয়ে পড়লাম মর্নিং সাফারির জন্য। তখন আমাদের বেরোতে বেরোতে আগেন আমরা প্রায় 6:30, সমস্ত জিপ চলে গেছে। ড্রাইভারকে বললাম কালকে তো আমরা 4টে বাঘ দেখেছি, আমরা জঙ্গলটাকেও এনজয় করতে এসেছি। তো প্রকাশজি আমাদের ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম পাখি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই একটা নদীর পাশে। এটাই হলো জিম করবেটের মূল নদী, রামগঙ্গা রিভার। আর এই ব্রিজটা, এটা টেম্পোরারি। প্রতি বছর বর্ষায় এই ব্রিজটা ভেঙে যায়, তারপর আবার করে ব্রিজটা তৈরি করা হয়। ঠিক জলের মধ্যে দিয়ে আমাদের জিপটা এগোতে থাকলো। কনকনে ঠান্ডা সকাল, মিষ্টি একটা ব্যাপার। আর ঠিক পাহাড়ের পিছনে নদীর পাশে সানরাইজ হচ্ছে, আর দূরে একটা ডিয়ার একা বসে আছে নদীর পাড়ে। বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে আমরা দৃশ্য উপভোগ করতে থাকলাম। ততক্ষণে পাশ থেকে বেশ কিছু জিপ এদিক ওদিক চলে গেল। আমরা আবার সাফারির জন্য বেরোলাম। হঠাৎ করে মেঘলা হয়ে গেল। তখনই বুঝলাম একে তো এই কনকনে ঠান্ডা, তার মধ্যেই মেঘলা ওয়েদার, আজকে মনে আর বাঘমামার দর্শন হবে না। পরে হেফারেচে এসে জানতে পারি কোনো জিপেরই আজকে কোনো রকম বাঘের সাইটিং হয়নি। কিন্তু সেটা ছাড়াও দিকালা জঙ্গলটা ইটসেলফ এত সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। এখানে কিন্তু থামা বারণ। একদম রামগঙ্গা নদীর পাড়ে আমরা একটা বড় ঘড়িয়াল দেখতে পেলাম। তো জঙ্গলের এদিক ওদিকে বেশ খানিকক্ষণ ঘোরার পরে একটা এফআরএইচে দাঁড়ানো হলো। সেখানে ওয়াশরুম ছিল, দেখলাম আরও অনেকগুলো জিপ ওখানে দাঁড়িয়ে আছে। চা কফির কোনো ব্যাপার ছিল না যদিও। সাফারি থেকে ফিরে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আগে বলা হয়নি, দিকালাতে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সবই ভেজ। সেই ডেকের পাশে গিয়ে দেখি এক ঝাঁক পাখি এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে এসে একসাথে জলে বসলো। দারুণ দৃশ্য। এবার চেক আউটের পালা। ব্রেকফাস্টের পর চেক আউট করবো, কারণ আমাদেরকে আবার এই 30 কিলোমিটার রাস্তা বেরিয়ে কেটে যেতে হবে। সেখান থেকে আমাদের জিন্নাতে চেক ইন করতে হবে। আর সেই দিনই জিন্নাতে আমাদের ইভিনিং সাফারিটা বুক করা ছিল। বাই বাই, চলে দুষ্টু হনুমান। বাই দিকালা। You know? ভাই হনুমান। এবার কোথায় যাবো? চিন্না। কোথায় যাবো এবার? মানে চিন্না। বাবা সব জানে। চিন্নাতে ভাল্লুক থাকে। হ্যাঁ যাবো। দিকালাতে রুমস ভেরি এক্সপেন্সিভ। আমাদের রুম ক্যাটাগরি ছিল অ্যানেক্স। ওখানে আর অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, আর ডরমেটারির ব্যবস্থাও আছে। ইনিশিয়ালি আমরা চেয়েছিলাম 2 নাইট স্টে, কিন্তু এত টাকা দেওয়ার পরও আমরা 2 নাইট স্টের জন্য বুকিং পাইনি। তো বাধ্য হয়ে আমাদের 1 নাইট দিকালা আর সেকেন্ড নাইটটা আমরা ঝিরনাতে স্টে করেছিলাম। এফআরএইচ থেকে ধানগিরি যাওয়ার পথে আবার আমরা বেশ কিছু অ্যানিমালস লাইক স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার,
বার্কিং ডিয়ার, হোয়াইট ফক্স, মাঙ্কিজ, এগুলো দেখতে দেখতে চলে এলাম গেটে। ধানগিরি গেটের ঠিক পাশেই একটা সুভিনিয়ার শপ আছে, সেখান থেকে তাড়াতাড়ি করে আমরা কিছু সুভিনিয়ার্স কিনে নিই ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। মিস্টার প্রকাশ সাথী আমাদেরকে রামনগর বাজারের কাছে ছেড়ে দেন। সেখানে ওয়েট করছিল আমাদের নেক্সট সাফারি জিপ। চিন্না সাফারির এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব, কিন্তু পরের তুমি এপিসোডে। সত্যিকারের বাঘ দেখে এই বাঘ আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।